লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ম্যাডাম বলুন। স্যার ভেতরে গেছেন, মিটিং আছে এখন। এই ফাঁকে আপনার স্বামীর সাথে দেখা করে আসুন, খুব ঝামেলা হচ্ছে ভেতরে। ঝামেলা? হ্যাঁ, আগের ওসি সাহেব খুব ভালো মানুষ ছিলেন, এই সতীশ ঠাকুর মোটেও সুবিধার লোক নয়। আর ওদিকে খাবার নিয়ে আপনার বরের সাথে অন্য কয়েদিদের ঝামেলা বেঁধেছে। ইন্দ্রবাবু খুব খাওয়াইছে না? আপনি কি করছেন? কি ইন্দ্রবাবু ছেড়ে দিন, ইন্দ্রবাবু ছেড়ে দিন আপনি। মিতুল, গোটা দুনিয়া কি এটাই বিশ্বাস করছে আমি এই কাণ্ড ঘটিয়েছি? কিন্তু মিতুল, আমি তো কিছু করিনি, আমি নির্দোষ, কেউ আমার কথা শুনছে না। খেলো মিতুল, আপনি চুপ করেছেন কেন? আপনিও কি আমায় আপনি চুপ করে আছেন কেন? প্লিজ মিতুল, প্লিজ আমাকে নরক থেকে বার করুন। আপনি তো আমায় বলেছিলেন আপনি আমাকে এখান থেকে বার করবেন। বলুন, বলুন না, কবে আমার জামিন হবে বলুন। দেখ দেখ দেখ, বউয়ের সামনে কেমন নেকা সাজছে। চুপ করুন, হাত জোর করছি আপনাদের, দয়া করে ওনাকে আপনারা এরকম বলবেন না। ভোলে বাবা, এই মানুষটা কে? ইনি তো ইন্দ্রবাবু নন। এই কি অবস্থা হয়েছে ওনার? আমি যে আর সইতে পারছি না ভোলে বাবা, তুমি ওকে শক্তি দাও, ওকে শক্তি দাও, আমি যেন ভেঙে না পড়ি। ইন্দ্রবাবু, আপনাকে শক্ত থাকতে হবে। আপনি যদি এরকম করেন তাহলে আমি কি করে মনের জোর পাবো বলুন তো? আমি আপনাকে কথা দিচ্ছি, কাল আপনার জামিন আমরা করাবই। আপনি বিশ্বাস করুন, আমার উপর ভরসা রাখুন, ভেঙে পড়বেন না। আর আপনি তো জানেন মিতুল কোনো কথা দিলে সেটা রাখে। মিতুল, আমি আপনাকে ভরসা করি, বিশ্বাস করি, আর তার জন্যই তো মিতুল বলছি, তুমি না এক্ষুনি বাড়ি ফিরে এসো। আর শোনো, তোমার সামনে যদি দাদাভাই থাকে, দাদাভাইকে কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। আমি তাহলে এখন আসি, আপনি সাবধানে থাকবেন কেমন? মিতুল এইভাবে চলে গেল কেন? কার ফোন ছিল? অ্যাডভোকেট সান্যাল, আপনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, এই সময় আপনি যদি মুখ ফিরিয়ে নেন কি করে হয় বলুন তো? প্লিজ আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। কি আরে বাবা, একজন লয়ার তো দরকার নাকি? না না, তা না হলে দাদু আরে কেসটা লড়বেটা কে? আমার কথাটা বোঝার চেষ্টা। হ্যাঁ কলি দিদি, কি হয়েছে বলো তো? ইন্দ্রবাবুর হয়ে কেসটা তো একজন উকিল লড়ছেন, তাহলে নতুন করে উকিল কেন খোঁজা হচ্ছে? মিতুল, আমি তোমায় সবটা বলছি, তুমি আগে আমাকে বলো না কেন উকিল খোঁজা হচ্ছে। আমাদের জিনিসগুলো দাও। তুমি আমার কথাটা শুনো। শোনো, একটু জল খাও। আমি জল খাবো না কলি দিদি, আমার কথাটা শুনো। উকিল নিয়ে কেন কথা হচ্ছে বলো? আসলে মিতুল, একটা সমস্যা হয়েছে।
কি সমস্যা? নারীবাদী সংগঠন থেকে এই কেসটা নিয়ে আন্দোলন শুরু করেছে। তাদের মনে হয় যে দাদাভাই প্রভাবশালী বলে একজন মেয়ের সাথে অন্যায় করেও বড় বড় উকিলের সাপোর্ট পাচ্ছে। কি অদ্ভুত তো! একটা মানুষ অন্যায় করেছে কি করেনি সেটা তো প্রমাণিত নয়, আর সে আদৌ অন্যায় করেছে কিনা সেটা প্রমাণ করার জন্য তো কোর্টে উকিল লাগবে। একটা মেয়ের কথার উপর ভিত্তি করে এত বড় সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হলো, তাহলে কেসটা লড়বে কে? কেউ লড়বে না মিতুল। মানে ব্যাপারটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছে মিতুল। মানবাধিকারের খাতিরে বার অ্যাসোসিয়েশন থেকে ঠিক করা হয়েছে যে এই কেসটাকে বয়কট করা হবে। আমাকে একটু বুঝিয়ে বলবে শুভ দাদা? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। মিতুল, আমি তোমায় পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। আসলে উকিলদের যে সংগঠন তারা ঠিক করেছে যে তারা দাদাভাইয়ের হয়ে কেউ আদালতে কেসটা লড়বে না। কি বলছো তুমি? বাবা! খোকা, মামু! বাবা! বাবা! খোকা কি হয়েছে? খোকা কি হয়েছে? মামু! বাবা কি হয়েছে? খোকা কি হয়েছে? মাথাটা একটু ঘুরে গেল, শরীরটা ভালো লাগছে না। শরীরের দোষ কি? চারিদিকে যা হচ্ছে। বাবা, বাবা আমার ভালো লাগছে না বাবা। আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, আমি কিছু করতে পারছি না। একটা উকিল পর্যন্ত পাচ্ছি না, কোনো উকিল ওর হয়ে দাঁড়াতে রাজি নয়। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমার আমার টাকাগুলো কোনো কাজে আসছে না, আমি টাকা দিয়েও কাউকে কনভিন্স করাতে পারছি না। আঙ্কেল প্লিজ, দেখো তোমরা এইভাবে ভেঙে পড়ো না। দেখো, বার অ্যাসোসিয়েশন যাই সিদ্ধান্ত নিক না কেন, দেশে তো আইন বলে একটা বস্তু আছে, আর সেই আইন বলে যে কোনো অপরাধী তার নিজের দিকটাও কোর্টের সামনে পেশ করার রাইট তার রয়েছে। হয়তো কোনো উকিল হয়ে কেস লড়বে না, কিন্তু স্টেট ওর জন্য লয়ার অ্যাপয়েন্ট করবে। অর্ক, অর্ক তাতে কি কোনো লাভ হবে? তিনি কি আদৌ আমাদের কোনো সাহায্য করবেন, কোনো এফোর্ট দেবেন? আমার তা মনে হয় না। দাদু দেখো, আমি তোমাকে মিথ্যে সান্ত্বনা দেবো না। ওই লয়ার হয়তো কখনো ইন্দ্র দিকটা প্রপারলি ভাববেন না, উনি ঠিক মতো করে সাক্ষ্য প্রমাণ পেশ করবেন না, সাক্ষীকে প্রপারলি জেরা করবেন না। ওই একটা শিখণ্ডীর মতো কোনো একটা উকিলকে হয়তো খাড়া করে রেখে দেবে, কারণ ওরা কখনোই চাইবে না যে স্টেট এই কেসটা হেরে যান। তাই ওরা ইন্দ্র জেতার কথাটা হয়তো ভাববে না। অর্কদা, তুমি এত সব কিছু কি করে জানলে? ওই কোনো এক সময় ল পড়েছিলাম, তাই আর কি। কি পড়েছিলে? ল মানে আমিও আইন নিয়ে পড়াশোনা করেছিলাম। পাবলিক প্রসিকিউটর সুদেষ্ণা ঘোষ, তুমি জানো না মিতুল, শি ইজ ডেঞ্জারাস, সাংঘাতিক মহিলা। উনি মেনলি মেয়েদেরকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য কেস লড়েন। সেই জন্য তুমি কোর্টে উকিল ম্যাডামকে দেখে চিনতে পেরেছিলে? বাবা, আমরা উকিল পেয়ে গেছি। আপনি শুধু শুধু চিন্তা করছিলেন। সব উকিল পিছু হতে গেলে উকিল তো আমাদের বাড়িতেই রয়েছে। বাবা, বাবা আপনি একদম চিন্তা করবেন না, চিন্তা করে একদম আপনার শরীর খারাপ করবেন না আপনি। উকিল অর্কদা, আর ইন্দ্রবাবুর কেসটা অর্কদাই লড়বে। অর্ক,
তো তুই ল নিয়ে পড়াশোনা করেছিস, কখনো বলিসনি তো? তুই নেমে লড়বি তো অর্ক? কি রে, লড়বি তো? হ্যাঁ বল না। অর্ক, চুপ করে থাকিস না, বল বল তুই ইন্দ্রকে লড়বি? কি রে বল। বল, তুই লড়বি তো? কি রে? মানে অর্ক কেস লড়বে মানে? অ্যাডভোকেট সান্যালের কি হলো? উনি আর কেসটা লড়বেন না। শুধু উনি নন, দাদাভাইয়ের হয়ে কোনো উকিলই কেসটা লড়তে চাইছেন। তাই বলে অর্ক কেস লড়বে? অর্ক যে উকিল আমি তো এতদিন সেটাই জানতাম না। অর্ক কেস লড়বে আর ইন্দ্র সেই কেস জিতে যাবে, সেটা কি করে সম্ভব? দিদিটার না বেশি বেশি হারলে তো ইন্দ্র জেলে পচে মরবে আর আমাদের রণর জন্যই রাস্তাটা পরিষ্কার হবে। হা দিদি, তুই এমন করে বলছিস কেন? হ্যাঁ, দেখ ইন্দ্রর পাশে তো এখন কেউ দাঁড়ানোর নেই। এই তো একজন প্রকৃত বন্ধুর আদর্শ সময় বন্ধুর পাশে দাঁড়ানোর। না না অর্ক, তুমি দাঁড়াও, ইন্দ্রর পাশে দাঁড়াও। তুমি লড়ো ইন্দ্রর হয়ে, আমি জানি তুমি পারবে। অর্ক তুই পারবি, আমি বলছি তুই পারবি অর্ক। পারবি অর্ক? মিতুল, মিতুল শোনো না বাবা, আমি না কেস খেয়ে যাবো না। মানে আমি যদি কেসটা লড়ি না, আমি বিরাট বড় কেস খেয়ে যাবো। দেখো উকিল হিসেবে আমি একদম ফেল, তুমি বুঝতে পারছো না। মিতুল আমি পারবো না, আমার ভয় লাগছে। আমি যে অনেক আশা নিয়ে তোমার উপর ভরসা করলাম অর্কদা, তুমি পারবে না? কেন পারবে না? তুমি পারবে অর্কদা। অর্কদা আমি তোমাকে বলছি, শোনো, তুমি পারবে। বুঝতে পারছো না মিতুল। দেখো আমি মানছি, আমি ল পড়েছিলাম, আমি পাসও করেছিলাম, কিন্তু ওটা টেনে টুনে আমি উকিল হিসেবে কোনোদিন ভালো ছিলাম না মিতুল। আর ওই যে লয়ার মানে পাবলিক প্রসিকিউটর সুদেশনা ঘোষ, উনি তো আমাদের কলেজেই পড়াতেন। ইনফ্যাক্ট আমি ওনার কাছে অ্যাপ্রেন্টিস ছিলাম। কি বলছো? আমি বুঝতে পারছি না। মানে আমি ওই সুদেশনা ঘোষের আন্ডারে কাজ করতাম। উনি আমাকে ওনার কয়েকটা কেসে ওনার রিপ্রেজেন্টেটিভ হয়ে পাঠিয়েছিলেন, কিন্তু মিতুল আমি সব কটা কেসেই হেরে ভূত হয়ে ফিরেছিলাম। তুমি জানো ওই সুদেশনা ঘোষ উনি আমার অনারে একটা পার্টি দিয়েছিলেন, আর উনি বলেছিলেন যে আমি নাকি ওনার জীবনে দেখা প্রথম এবং শেষ উকিল যে জেতা কেসে হেরে আসতে পারি। তারপর পার্টি দিয়ে বলতে গেলে জুতো মারতে মারতে উনি আমাকে বিদায় করেছিলেন। আমারও জেদ চেপে যায়, আমি একা কয়েকটা কেস করার চেষ্টা করি, কিন্তু আমি সবকটা হেরে যাই মিতুল। অর্কর যা অবস্থা দেখছি, শেষে কোর্টে গিয়ে ইওর অনার বলতে না ভুলে যায়। যাকে যাকে চুপ কর। মিতুল আমি খুব সাধারণ পরিবারের একটা ছেলে, বাবা মারা যান, কেরিয়ারে তেমন কিছু করে উঠতে পারছিলাম না, না খেতে পেয়ে মরার দশা হয়েছিল আমার। সেই সময় ইন্দ্র এসে আমার পাশে দাঁড়ায়, ওর কোম্পানিতে আমায় কাজ দেয়। অঙ্কদা, আমি বুঝতে পারছি তুমি খুব নার্ভাস হয়ে গেছো, কিন্তু এখন তুমি ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। প্লিজ তোমার মনটাকে একটু শক্ত করো। কলি, তুমি বললে আমি গোটা পৃথিবী এনে দিতে পারি, কিন্তু কলি এটা করতে গিয়ে তো আমি ইন্দ্র ক্ষতি করে ফেলবো। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, আমি জেনে শুনে আমার বন্ধুকে কি করে বিপদে ঠেলে দেবো? আমি পারবো না, কিছুটাই না। অর্কদা পালিয়ে যাবে অর্কদা। হারও যেত যাই হোক না কেন, তোমার বন্ধুকে বিপদের দিনে একলা ফেলে রেখে পালিয়ে যাবে? লড়তে হবে, ইন্দ্রবাবুর জন্য তোমাকে লড়তে হবে। বুঝতে পারছো না তুমি ঋতু, তুমি বুঝতে পারছো না। আমি যদি হেরে যাই তাহলে
নিজেকে ক্ষমা করতে পারবো না মিতুল, ক্ষমা করতে পারবো না নিজে। মিতুল একদম ঠিক কথা বলেছে। শোন, তোর কাছে দাদা ভাই কি ম্যাটার করে সেটা আমরা সকলে জানি, তাই তোকে লড়তে হবে, তোকে দাদা ভাইয়ের জন্য লড়তে হবে, আমাদের সকলের জন্য তোকে লড়তে হবে। বাজে কথা বলিস না শুভ, একদম বাজে কথা বলিস না। একটা কথা জানো তো, বিনা যুদ্ধে নাহি মানিব হার। এর আগে তুমি জেতনি তার মানে যে তুমি এবারেও জিতবে না, তার কি মানে আছে অর্কদা? অর্ক, তোর সাথে পরিচয়ের প্রথম দিন থেকে তুই আমাদের পরিবারের সঙ্গে ছিলিস, আর আজ যখন ইন্দ্র বিপদে পড়েছে তুই পালিয়ে যাবি। অর্ক, তুই পালিয়ে যাবি, বল পালিয়ে যাবি। পাত্রা হবে তোকে অর্ক। অর্ক প্লিজ, অর্ক প্লিজ, অর্ক প্লিজ। বুঝতে পারছো না, তোমরা কেউ বুঝতে পারছো না, কেউ বুঝতে পারছো না। তুমি কি চাও মিতুল? তুমিও বুঝতে পারছো তোমার এই বোন ইন্দ্রবাবুকে দেওয়া কথা না রাখতে পারুক? তুমি কি চাও আমি ইন্দ্রবাবুর জামিন করাতে না পারি? তুমি কি চাও চেষ্টা না করেই মানুষটাকে আমরা হেরে যেতে দিই? দুনিয়ার সামনে এটাই প্রমাণ হতে দিই যে উনি দোষী? বলো, চুপ করে আছো কেন? বলো অর্কদা, উত্তর দাও। তুমি এখনো বলবে যে তুমি কেসটা লড়বে না? কি হলো অর্কদা, বলো। তুমি কি চাও আমি ইন্দ্রবাবুর জামিন করাতে না চেষ্টা না করেই মানুষটাকে আমরা হেরে যেতে দুনিয়ার সামনে এটাই প্রমাণ হতে দিই যে উনি দোষী? তুমি এখনো বলবে যে তুমি কেসটা লড়বে না? চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। আমি লড়বো। অর্কদা চলো শুরু করো। মিতুল, আমার না খুব টেনশন হচ্ছে। তুমি একদম চিন্তা করো না অর্কদা, আমরা সবাই আছি তো। শোনো গলি দিদি, আমাদের মধ্যে যা যা আলোচনা হবে আমরা সবকিছু খাতায় লিখে রাখবো। ঠিক আছে। আমি ইন্দ্রবাবুকে দেখেছি, অফিসে কোনো আলোচনা হলে উনি লিখে রাখতেন। অর্কদা ভয় পেও না, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি তার ঠিক ঠিক উত্তর দেবে, কেমন? আমার প্রথম প্রশ্ন, এই যে ইন্দ্রবাবুর জামিন হচ্ছে না, এর কারণ কি? কারণ মানে মানে ঠিকঠাকভাবে জামিনের জন্য অ্যাপিল করা হয়নি, তাই। ঠিকঠাকভাবে জামিনের জন্য অ্যাপিল কিভাবে করা হতো? ওই তো ইন্দ্র যেটা করেছে তার জন্য প্রমাণ পেশ করতে হবে। ইন্দ্রবাবু কি করেছেন? সরি মানে ইন্দ্র যেটা করেনি, আমি সেটাই বলতে চাইলাম। অর্কদা, তুমি এত পাজলড হচ্ছ কেন? তুমি তো এক্ষুনি কেসটা লড়ছো না, বলো। আর তুমি এখন আমাদের সামনে কথা বলছো, আমরা সবাই তোমার পাশে আছি। বলো, এবার মাথা ঠান্ডা করে পুরো ব্যাপারটা বলো। না কলি, আমি স্টেডি আছি, আমি ভয় পাচ্ছি না। দেখো, প্রমাণ মানে আমি বলতে চাইলাম অফিসে যে ঘটনাটা ঘটেছে বলে সৈনিক ক্লেম করেছে তেমন কিছু ঘটেইনি। আর এটা প্রমাণ করতে আমাদের হেল্প করতে পারে অফিসের সিসিটিভি ফুটেজ। ঠিক বলেছ অর্কদা, সিসিটিভি ফুটেজ থেকে তো আমরা ভিডিওগুলো পাবো, তাই না? এই তো অর্কদা, তোমার ভেতরে লুকিয়ে থাকা উকিলের সত্তাটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। না, কিন্তু কোর্টে তো জাজ অলরেডি পুলিশকে সিসিটিভি ফুটেজগুলো দাখিল করতে বলে দিয়েছে, আর পুলিশ সেটা করবেও। তুই তো ঠিক বলেছিস, ওটা তো পুলিশ জমা দেবে। তাহলে না মানে দেখো, এগুলো তো ঠিক আছে, এই সিসিটিভির ব্যাপারটা তো আমাদের হাতেই আছে, কিন্তু আর কি কি প্রমাণ দেখালে এই কেসটা দাদাভাইয়ের ফেভারে যেতে পারে সেটা আমাদের ভেবে দেখতে হবে। শুভ, দেখ, যে দুটো মেয়ে
ইন্দ্রর এগেনস্টে সাক্ষী দিয়েছে, আমাদের প্রুফ করতে হবে ওরা মিথ্যা কথা বলছে। ইয়েস, এটাই দরকার ছিল। দেখ অর্ক, একজন উকিলের কাজ কি? একজন উকিলের কাজ হচ্ছে তার মক্কেলের সপক্ষে প্রমাণ জোগাড় করা। শোনো মিতুল, এবার আমাদের দেখতে হবে আমরা কি কি করতে পারি যাতে অর্ক এই প্রমাণগুলো কোর্টে পেশ করতে পারে। আমিও সেটাই ভাবছি বাবা। অর্কদা, প্রথম যে মেয়েটা সাক্ষী দিয়েছিল মানে মল্লিকা, ও কেন চাকরিটা ছেড়ে দিয়েছিল তুমি কিছু জানো? না গো মিতুল, আমি তো তেমন কিছু জানি না। ভালোভাবেই তো কাজ করছিল, তারপর হঠাৎ করে ইন্দ্র ওকে টার্মিনেট করে দেয়। জানো মিতুল, ইন্দ্র না খুব আপসেট ছিল। আমি ওকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে বল না কি হয়েছে, কেন ওকে টার্মিনেট করলি? ও আমায় কিচ্ছু বলেনি, উল্টে এটা বলেছিল যেন এই প্রশ্ন আমি দ্বিতীয়বার না করি। আর দ্বিতীয় মেয়েটা মানে রনিতা? ওটা না আমার ঠিক মনে পড়ছে না, জানো অনেকেই তো আসে ইন্টারভিউ দিতে। খোঁজ নাও মল্লিকা এখন কি করছে, মানে কোন অফিসে চাকরি করছে। চেষ্টা করছি। হ্যাঁ, এখন আবার কে ফোন করছে? হ্যালো হ্যালো, কে কথা বলছেন? জোরে বলুন, শুনতে পাচ্ছি না। দাঁড়ান দাঁড়ান, নেটওয়ার্ক পাচ্ছি না, দাঁড়ান। হ্যালো মিতুল, অর্কদা আমাদের সামনেই যা নার্ভাস হয়ে যাচ্ছে, কোর্টে গিয়ে পুরো কেসটা সামলাতে পারবে তো? অর্কদাকে পারতেই হবে কলি দিদি। ইন্দ্রবাবুকে নির্দোষ প্রমাণ করার আর কোনো উপায় নেই। এখন অর্কদাই আমাদের একমাত্র ভরসা।